ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের সম্পাদক জনাব জসিম আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, আজকে একটি খবর আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে 5 তারিখের পরে, বিশেষ করে 5ই আগস্টের পরে যেসব মামলা হয়েছে, আপনি জানেন যে অনেকেই প্রকৃত আসামি হওয়ার কথা ছিল না, কিন্তু তারা হয়েছেন। সেসব মামলা তিনি যাচাই বাছাই করবেন। এবং একই সঙ্গে আরও একটি খবর আমরা গত কদিন ধরে দেখছি, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে বা খুলছে তারা। কোথাও কোথাও বাধার সম্মুখীন হচ্ছে, কোথাও হচ্ছেন না। তাহলে কি আবার আওয়ামী লীগ ফিরে আসছে? এটা দুইটা ইস্যুই আসলে মানে খুবই ইন্টারেস্টিং। প্রথমত হলো আমরা যদি কথা বলি হোম মিনিস্টার কি বলেছেন সেটা নিয়ে, এইটা খুবই আসলে একটা ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে এবং আমি এই ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা দুর্দান্ত রাইট ডিসিশন। কারণ আমরা যদি দেখি যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যেসব মামলা হয়েছে এগুলো আসলে একটা মানে ম্যাক্সিমামগুলো কিন্তু ভূতুরে মামলা। মানে কিছু কিছু মামলা আছে এরকম যে শত শত আসামি অজ্ঞাতনামার এবং সঙ্গে আর অজ্ঞাত আরো আছে শত শত। তার মধ্যে দেখা গেছে আমি আমার পরিচিত একজনের কেস দেখছি, তার ওয়াইফের সাথে তার গন্ডগোল, তাকে জুলাই হত্যা মামলার আসামি বানায় দিছে ওয়াইফ পুলিশকে টাকা দিয়া। আবার ওই সময় মাঝখানে আমরা মাঝামাঝি সময়ে আমাদের যে কোর্ট রিপোর্টার সে কিন্তু কিছু রিপোর্ট নিয়ে কাজ করছিল। ওইখানে আবার দেখা গেছে যে মানে ম্যাক্সিমাম মামলার মানে ড্রাফটটা সেম, মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা কর্নার থেকে এক দুইজন লয়ার এই মামলাগুলো লিখছে এবং মোটামুটি ড্রাফট সব সমান, খালি আসামির ক্ষেত্রে নাম কোথাও রিপিট আছে, আবার কোথাও আবার হুবহু সেম আসামিও আছে। তো এই যে শত শত মানুষকে হুদায় আসামি করা, বা একটা গার্মেন্ট বাইং হাউসে একটা ফরেন কোম্পানিতে কাজ করে একটা লোক, তার ওয়াইফের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব চলতেছে, ওয়াইফ তারে শিক্ষা দেওয়ার জন্য একটা মামলায় আসামি করে দিছে এবং এই মামলাগুলোর কিন্তু কোনো চার্জশিট হচ্ছে না, কারণ এত আসামি থাকলে স্পেসিফিক করবে কিভাবে কে কোথায় সাথে কার সাথে ইয়ে করছে। তো এই আসামি নিয়ে কিন্তু বাণিজ্য হয়েছে, অনেকে বলেন যে। এইটাই আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমি শেষ করতে পারিনি, যেটা হলো যে আমাদের যে কোর্ট রিপোর্টার যিনি বলছিলেন যে দেখা গেছে যে একটা পক্ষ বসেই থাকতো, গেছে সে আসামির নামটা ঢুকাই দিবে, যে ওই যে গ্রুপটা যারা করতেছিল নাম ঢুকাই দিছে, টাকা পয়সার লেনদেন হয়েছে এবং এইটার সাথে হাতে গোনা কয়েকজন উকিল ইনভলভ ছিলেন। তো এইগুলা মোটামুটি আসলে সবগুলাকেই আসলে অনেকের ধারণা যে এইগুলা ফেক মামলা সব। এবং এটা ইন্টারেস্টিং, কিন্তু শত শত মামলার শত শত আসামিদের কারণে পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে নাই এবং এইগুলোর চার্জশিট আসলে কোনোদিন দিতে পারবে না এই অবস্থায়। সেই ক্ষেত্রে আমি এই ডিসিশনটাকে খুবই ইউজফুল ডিসিশন মনে করি। আপনি যে বললেন যে কয়েকজন উকিলও আছে মনে করা হচ্ছে, তাহলে চিহ্নিত হলে কি এই উকিলদের কোনো শাস্তি হতে পারে? এইটা যেটা হচ্ছে যে এইটা তো আবার ডিফারেন্ট প্রসেস। এইটাকে আসলে কেউ যদি এইটাতে সংক্ষুব্ধ হয়, তারপরে তারা যদি প্রমাণ করতে পারে যে এরকম ফেক ইয়ে করা হয়েছে, সেই ক্ষেত্রে বার কাউন্সিলকে ওনারা যদি মানে কমপ্লেন করে, সেগুলো বার কাউন্সিলের তো একটা প্রসেস আছে যে এটাকে তাদের সনদ বাতিল করা বা অন্য অন্য যে কোনো প্রসেসে বার না, কাউন্সিল নিশ্চয়ই যাইতে আপনি পারে। আমার সাথে একমত হবেন যে ধরুন অপরাধ আওয়ামী লীগের অনেকে করেছে, বাট এই আপনি যে বললেন যে শত শত আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আরও দেয়া হয়েছে, তাহলে এটা রাজনৈতিক সংস্কৃতি একটু খারাপ হলো না? সেইটা তো অবশ্যই, কারণ হচ্ছে যে ইভেন মানে জুলাই অগাস্টের যেসব হত্যা মামলা আছে, হ্যাঁ, যদি সুপ্রিম কমান্ড হিসাবে হোম মিনিস্টার বা ওই জোনে যদি ওই জোনের ডিসি বা এসপি এইগুলো আসতে পারে, কারণ তারা জুলাইতে তো আসলে হত্যা হয়েছে এবং সেইটা ইভেন মানে কখনো কখনো বলা হচ্ছে যে মানে এই হত্যাকাণ্ডের সাথে কখনো ছাত্রলীগ যুবলীগ ইনভলভ ছিল কোনো কোনো এলাকায়, আবার কোনো কোনো এলাকায় সরাসরি পুলিশ ইনভলভ। তো সেই ক্ষেত্রে এইসব হত্যার পিছনে তো মানে স্পটে কেউ না কেউ খুন করেছে এবং কারো না কারো অর্ডার ছিল, তাদেরকে আনা তো কোনো সমস্যা নাই এবং তাদের বিচার তো হতেই হবে। কিন্তু এই সুযোগে
মানুষকে এইসব মামলা তো বোঝাই যাচ্ছে কিছু মানুষকে হুদাই মানে হয়রানি করা হয়েছে। তো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে, কোনোটা আছে যে শুধু যে রাজনৈতিক উদ্দেশ্যে তা না, কোনোটা আছে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়েছে, কোনোটা রাজনৈতিক উদ্দেশ্য হয়েছে। তো এইটা তো ওভারঅল একটা দেশে এত ভুয়া মামলা হয়, এটা তো পুরো আসলে দেশের মানে বিচার ব্যবস্থাকেই আসলে প্রশ্নের সম্মুখীন এবং করে দিতে পারে। মামলার যে সিরিয়াসনেস থাকা হ্যাঁ, উচিত সেটিও নাই কিন্তু না এখন। নাই তো, তো এই কারণে তো তদন্ত করতে পারতেছে না। আচ্ছা, এর পরেও কিন্তু উনি 5ই আগস্টের পরে কিন্তু আরো মামলা আছে, যেমন আমরা 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কিন্তু প্রচুর পুলিশ মারা গেছে। দেশে কোনো সরকার তো ছিল না তখন। তখন সরকার ছিল না, ঠিক আছে, কিন্তু পুলিশ যে মারা গেছে তাদের পরিবার তো বিচার আশা করতে পারে। তো একটা নিশ্চয়ই। ফেক একটা প্রেস রিলিজ দেওয়া ওই বিচারটা আবার কিন্তু বলা হয়েছে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এইরকম তো কখনো ইন্ডেমনিটি হয় না। এবং এই পুলিশের কোনো পুলিশ মারা গেছে যে কোনো মামলার ইনকোয়ারি হয় নাই। না, পুলিশ তো দিন শেষে মানুষ, হ্যাঁ, না তার না, পুলিশ পরিবার দিন আছে। শেষে মানুষ, তার পরিবার আছে, হুম। তার আত্মীয় স্বজন আছে, তারা তো ভিকটিম পরিবার। তো ভিকটিম পরিবারের তো তাদের বিচার অধিকার আছে, চাইবার। বিচার চাওয়ার অধিকার আছে এবং বিচার পাওয়ার অধিকার আছে, শুধু চাওয়ার অধিকার না, পাওয়ার অধিকার। সেই ক্ষেত্রে এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে একটা বিজ্ঞপ্তি দিয়ে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, যেটা কোনো লিগাল বেস নাই, কিন্তু তারপরেও কিন্তু ওই মামলাগুলোর কোনো তদন্ত হয় নাই, কিছুই হয় নাই। তো তা- এইটাও আবার আমি মনে করি যে এইগুলোকেও মানে ওই এই যে ফোকাসে নিয়ে আসা উচিত। ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে, এটি কি মানবাধিকার লঙ্ঘন বলে আপনি মনে করেন? না, অবশ্যই, কারণ ইন্ডেমনিটি এইভাবে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কোনোদিন ইন্ডেমনিটি দেওয়া যায় না। এইটা মানে কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট এইটা কাকে কি বোঝানোর জন্য করছে, আদৌ এটার কোনো লিগাল ভিত্তি আছে কিনা, এইভাবে তো ইন্ডেমনিটি দেওয়া যায় না। কারণ একটা মনে হইলো যে হোম মিনিস্ট্রির একজন পিআরও বা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিল যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো মামলা হবে না কারোর বিরুদ্ধে। তো এইটা তো বেসিক্যালি কেউই এটা করতে পারে না, ইভেন মিনিস্টারও করতে পারেন না, ইভেন প্রধানমন্ত্রী করতে পারেন না। এটা করতে হলে তাহলে একটা অর্ডিন্যান্স করতে হবে, যেহেতু ওই সময় সংসদ নাই, তাহলে অর্ডিন্যান্স কি করতে হতো, অথবা ওইটা পরবর্তীতে সংসদে এটাকে তাহলে রেটিফাই এটা করে কি নিতে আপনি হতো। বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি গোষ্ঠীকে রক্ষার জন্য ইন্ডিমনিটিটা দিয়েছেন? এটা ইন্ডিমিনিটি হয় নাই, একটা দামাচাপা দেওয়া হয়েছে। ইন্ডিমিনিটি তো হইতে হইলে তো আপনার এটা অর্ডিন্যান্স করতে হবে, না হলে এটা সংসদে পাস করাইতে হবে। তো এইটা আমার ধারণা একটা আইওয়াশ দেওয়া হয়েছিল, বাট আইওয়াশ দেওয়া হইলেও কিন্তু বিজ্ঞপ্তিতে একটা আইওয়াশ করা হইলেও কিন্তু তদন্ত কিন্তু হয় নাই। সো কোনো পুলিশ কিন্তু এটা নিয়ে আগায় নাই। তার মানে কি, এই যে পুলিশরা মারা গেল, তাদের পরিবার কিন্তু বিচার থেকে বঞ্চিত হইলো, তারা তাদের প্রাপ্য অধিকার পায় নাই। অবশ্যই এটা মানবাধিকার প্রশ্ন তো অবশ্যই আছে। আপনি গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের লোক আমরা। অনেক সাংবাদিককেও কিন্তু আসামি করা হয়েছে। এবং যেসব সাংবাদিককে আসামি করা হলো, তারা কেউ এটলিস্ট জুলাইতে তাদের কি অপরাধ, তারা কি রাস্তায় গেছিল? তারা সাংবাদিকতা করছে, হ্যাঁ। এমন হইতে পারে কিছু সাংবাদিক তখনকার সরকারের সাথে ঘনিষ্ঠতা ছিল, তো সরকারের সাথে ঘনিষ্ঠতা থাকা মানেই তো সে জুলাই হত্যা মামলার আসামি হইতে পারে না। মানে এক পক্ষ এগুলো অভিযোগ করছে যে সরকারকে তারা কি বলে প্রলুব্ধ করেছে যে মানুষ হত্যা করা বা এই ধরনের কাজে। সরকারকে সাংবাদিক কিভাবে সরকারকে প্রলুব্ধ করবে, এটা তো আমি বুঝলাম না এখন। সাংবাদিকদের, হ্যাঁ, এইগুলা যে জুলাই মামলায় যে এইগুলো যে ভুয়া মামলায় তাদেরকে আসামি করা হয়েছে, এটা দিয়ে তো কারো কোনো মানে কারো কোনো প্রশ্নই আসে না। কারণ সাংবাদিকরা প্রলুব্ধ করার কি আছে? শেখ হাসিনাকে কি সাংবাদিকরা, হ্যাঁ, সাংবাদিকরা শেখ হাসিনাকে আহ, প্রচুর তেল দিছে বা নানান ধরনের ওনার আকাম কুকামকে সাপোর্ট করছে, এবং এইটার কারণে শেখ হাসিনা টাইরান্ট হয়ে উঠছে। কিন্তু টাইরান্ট তো শেখ হাসিনাই হয়েছে, এবং সে যদি কিলিং করে তাহলে শেখ হাসিনাই করছে, এখানে সাংবাদিকদের বিরুদ্ধে। হ্যাঁ, এখন যদি সাংবাদিকদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকে, অপসাংবাদিকতা হইলে অপসাংবাদিকতার করলে সেইটার তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি, তাদেরকে সেইটার জন্য কাঠগড়ায় দাঁড়াইতে পারি। কেউ দুর্নীতি করে থাকে, সরকারের অনেক ঘনিষ্ঠ সাংবাদিকরা অনেক বড় লোক হয়েছে, প্রচুর টাকা কামাইছে, দুর্নীতি করছে, তদবিরবাজি করছে, সেইগুলো থাকলে, ভাই, দুর্নীতি থাকলে আপনার যদি তার আয়ের সাথে সঙ্গতিহীন, তার মানে অপ্রদর্শিত, যেটা মানে আনডিক্লিয়ার তার অ্যাসেট যদি থাকে বা তার অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকে, সেইটার জন্য আপনি দুর্নীতির মামলা দিতে পারেন। দুর্নীতি দমন কমিশন আছে, ইনকাম ট্যাক্স আলারা তাদের লিগ্যাল প্রসিডিউরে যেতে পারে। কিন্তু আমার মনে হইলো আমি জুলাই হত্যা মামলার সাংবাদিকদের ঢোকাই দিলাম, এটা তো কোনো দেশে কোনো ন্যায় বিচার হইতে পারে না। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে একটু যাই। আপনি একটু আগে আমি বলেছি যে 5 তারিখের পরে তো পুরো দেশে আওয়ামী লীগের সব অফিস বন্ধ ছিল, অনেক অফিস ভাঙচুরও করা হয়েছে। বাট এই 12 তারিখ নির্বাচনের পরে, বিশেষ করে বিএনপি সরকার গঠন করার পরে
অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলে ফেলছে তারা নিজেরাই, এবং এমন অভিযোগ আছে দু একটি জায়গায় বিএনপির নেতৃবৃন্দ দাঁড়িয়ে থেকে অফিস খুলতে দিয়েছে। আবার এমন আমরা দেখেছি গণমাধ্যমে যে অফিস খুলেছে বা সেটি আবার বন্ধ করে টয়লেট বানানো হয়েছে। তো এই যে তৎপরতায় কি আওয়ামী লীগ ফিরে আসার একটি প্রচেষ্টা কি মনে হয়? এইটা খুবই আসলে বিষয়টা একটু জটিল আছে এবং অনেক হিসাব নিকাশের বিষয় আছে। প্রথমত আমার কাছে যে জিনিসটা মনে হয়, যেটা আমি ধারণা করি, কিছু কিছু এলাকায় যেটা হচ্ছে যে বিএনপির প্রার্থীরাও কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ভোট নিয়েছে বা লোকাল নেতাকর্মীদের ব্যবহার করছে। তারা যখন দেখছে যে আমার লোকাল এমপি তো আমাদের সাপোর্ট নিয়ে হয়েছে, তো আমরা খুলে ফেলি, এটা নিজ উদ্যোগে এইটা একটা হইতে পারে। আবার দেখছে যে খোলার পরে আবার বাধার মুখে পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার যেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে কেউ কেউ অতি উৎসাহী হয়েছে, তারা হয়তো তাদের তো কোনো এখন নেতা নাই, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ারও কেউ নাই আসলে, তারা হয়তো স্ব উদ্যোগে করছে, করে যায় আবার বাধার মুখে পড়ছে। কেউ চিন্তা করে না এটা আমার জন্য এখনই রাইট টাইম না। সব কিছু তো একটা আসলে রাইট টাইম লাগে। আর বিএনপি কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? আমি তো বিএনপির, যদি বিএনপি পলিটিক্স, বিএনপির জায়গা থেকে যদি বিএনপি পলিটিক্সের কথা ভাবে, তো বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বীকে আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ গত 17 বছর সবচেয়ে নির্যাতিত বিএনপির সবচেয়ে, আমি এটাই বলতেছি যে গত 17 বছর যেভাবে বিএনপির লোকদেরকে নির্যাতন, মামলা, বাড়িতে থাকতে পারে না, ঘুমাইতে পারে না, ইভেন এইরকমও আছে যে একজন বিএনপি নেতা গাজীপুরের বিএনপি মহানগরের প্রেসিডেন্ট, তাকে হেলিকপ্টারে দৌড়ে চেজ করে ধরছে। সেই স্পিড বোটে যাওয়ার চেষ্টা করছে, ওইখান থেকে সে হেলিকপ্টারে চেজ করে যায় ধরছে। তো এই ধরনের নির্যাতনের পরে বিএনপি কেন আওয়ামী লীগকে নিয়ে আসবে? এবং বিএনপি যদি আওয়ামী লীগকে এখানে প্রমোট করে, তাহলে দিন শেষে ক্ষতি কিন্তু বিএনপিরই হবে। তো সেই ক্ষেত্রে বিএনপি যেটা করতে পারে, বিএনপি আসলে পলিটিক্যাল বক্তব্য এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। এখন বিএনপির মহাসচিব কিন্তু এই যে বলছেন যে এটা বেসিক্যালি এখনই তারা যেহেতু কার্যক্রম বন্ধ, তাদের এখন অফিস খোলা আমরা কেন মেনে নিব, এইটা তারা কোর্টে যেতে পারে। তো এইদিকে আবার কিন্তু জামাত এনসিপিও কিন্তু আওয়ামী লীগকে সহজে আসতে দিবে না। আর মূল কথা হলো আওয়ামী লীগের তো ভাই, আওয়ামী লীগ কীভাবে আসবে? আওয়ামী লীগের তো কোনো নেতা নাই। তো এখন নিচের থেকে আওয়ামী লীগ যতই বলুক আমাদের গ্রাসরুট লেভেলের নেতা আছে, তো ওরা হয়ে যাবে। ওটা হয়তো তাহলে প্রথমত অনেকের তো মনে প্রশ্ন জাগতে পারে যে ঠিক আছে, তারা যে এত অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন, এইগুলার যে কী হয়েছে, এগুলোর প্লিজ বিচার হইতে হবে। এইরকম বিচার হয়ে যদি তারপরে আওয়ামী লীগ দল হিসাবে পুরান দল, তার গ্রাসরুট লেভেল থেকে নতুন নেতৃত্ব তৈরি হইতে পারে। কারণ আওয়ামী লীগের তো যদি আমি বলি কোটি কোটি কর্মী সমর্থক আছে, তো এরা তো আর অপরাধ করে নাই, তাদের তো রাজনীতি করার অধিকার আছে, তারা করবে। কিন্তু আওয়ামী লীগের তাদেরকে তো আসলে কেউ নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দেওয়ার লোক কিন্তু নাই। আওয়ামী লীগ সেটা কি করে? রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন, যে কথাটি অনেক প্রচলিত যে এরকম কিছু হতে পারে। আচ্ছা, রিফাইন্ড আওয়ামী লীগ করতে হলে তার মানে কি, আপনি যত পুরনো নেতৃত্ব আছে, সেন্ট্রাল কমিটি বা সমস্ত কিছু আপনার বাদ দিতে হবে। যাদের সাথে গত সরকারের সাথে যারা ইনভলভ ছিল তাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়া সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন এইদিকে তাদের আলাদা করে বিচার হয়, তাদের বিচার একদিকে হইলো, আরেকদিকে সেই ক্ষেত্রে মানে দল হিসাবে তো আসলে আওয়ামী লীগ অপরাধ করছে কিনা এটা আসলে কোর্টের বিষয়। এইখানে একটু আইনি জটিলতাও আছে কিন্তু, কারণ আপনি যেটা কার্যক্রম নিষিদ্ধ করছে এক্সিকিউটিভ অর্ডারে, সেই এক্সিকিউটিভ অর্ডারকে তাহলে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে কোর্টে যায়। বিএনপির তো খায়া মানে কোনো ঠেকা লাগে নাই যে আরেকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা উইথড্র করবে, কারণ বিএনপি এই কাজও করে না। বিএনপি এখানে কৌশলী ভূমিকা নিবে। হ্যাঁ, এখন যদি বিএনপি এই কাজটা করতে যায়, তাহলে জামাত এবং এনসিপি প্রচন্ড বাধার মুখে পড়বে। জামাত এবং এনসিপি কিন্তু অলরেডি বলা শুরু করেছে যে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় না। সে এই দায়টা তো নিবে না বিএনপি। এবং বিএনপি কেন নিবে এই দায়? বিএনপির কি প্রয়োজন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় নিবে, যে আওয়ামী লীগ মানে এত বছর মানে দুঃশাসন চালাইছে, দেশে স্বৈরাচারী ভূমিকায় ছিল, তো সেইটাতে যাবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যেটা করতে পারে, আওয়ামী লীগের হয়তো তারা এটা কোর্টে যেতে পারে, নিজেরা কোর্টে যে দাবি করতে পারে যে কোর্টে গেলে কি সুবিচার পাবে আশা করা যায়? বাংলাদেশের কোর্ট সম্পর্কে তো আমরা জানি
না, এই ধারণাটা আমরা এখন নতুন সময়ে এখনই এটা একটু আর্লি হয়ে যায় যে বলা যে সুবিচার পাবে কিনা। বাংলাদেশ তো অন্যতম বড় দল আওয়ামী লীগ, অস্বীকার উপায় না। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দল। তাই একটি বড় দল যাদের আমাদের মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা আছে, সেই দলটি কি একদম শেষ হয়ে যাচ্ছে এরকম বলা যায়? এই দলটিকে তো আসলে মানে শেষ করে দিছে তার লিডারশিপ, এবং তারা এই মুহূর্তে তাদেরকে আবার রাজনীতিতে ফিরে আসতে হলে তাদেরকে অনেক কিছুর মোকাবেলা করতে হবে। তাদেরকে প্রথমত হলো তারা যেসব এখন বিদেশে তাই পালায়া উল্টাপাল্টা মিস ইনফরমেশন দেয়, মানে তারা যে এত বড় বড় অপরাধ করছে সেইটাই তো আসলে তারা এখন পর্যন্ত স্বীকার করে না। এইটার স্বীকার করবে, এইটার বিচারের মুখোমুখি হবে। ক্লিন লিডারশিপ আবার যদি তৈরি করতে পারে আওয়ামী লীগ হারাবে না, কিন্তু এই লিডারশিপ থাকলে আওয়ামী লীগ হারায় যাবে। এই লিডারশিপ দিয়ে আওয়ামী লীগকে ব্যাক করা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একজন নেতাও বা একজন কর্মীও ন্যূনতম কোনো অনুশোচনা প্রকাশ করেনি এ পর্যন্ত। এইটাই লজ্জা, মানে লজ্জাজনক বিষয় এইটাই যে তাদের মধ্যে আসলে কোনো অনুশোচনা নাই। আপনার ধারণা কি যদি তারা যদি ক্ষমা প্রার্থনা করে, যেমন আমরা দেখেছিলাম কিন্তু 96-এ তিনি কিন্তু তখন কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি অতীতে মাফ করে দিবেন, সেরকম যদি তারা জাতির কাছে ক্ষমা চায় তাহলে কি এই বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে দিতে পারে? না, এখন ক্ষমা চাওয়া এক জিনিস আর মানুষ ক্ষমা করে দেওয়া আরেক জিনিস। তারা কেন ক্ষমা করবে যেসব মানুষ সাফার করছে, যারা নির্যাতিত হয়েছে, যাদের ফ্যামিলি ভিকটিম হয়েছে, যারা গুম হয়েছে, তাদের পরিবারের, তারা কেন ক্ষমা করবে? ক্ষমা চাইতে পারে, কিন্তু প্রচলিত আইনে তো তাদের আসলে বিচারের ব্যবস্থা থাকতে হবে। তারপরে যদি তাদের যেসব পরবর্তীতে যদি তাদের ক্লিন লিডারশিপ তৈরি হইতে পারে, তো এটা রাজনীতি করতে তো পারবেই। তারা কেন রাজনীতি করতে পারবেন? তবে ক্লিন লিডারশিপ দিয়েই আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে হবে, এবং ক্লিন লোকদেরকে দিয়েই কিন্তু আবার করে পার্টিটাকে আবার মানে রিঅর্গানাইজ করে রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রেও কিন্তু একটু আমার কাছে যেটা মনে হয় এইটাও এত সহজ কাজ না, এবং এইটাও অনেক সময় সাপেক্ষ আসলে। তো কেউ মানে যারা ওই যে হুট করে আপা চলে আসবে, হ্যাঁ, এবং আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করবে, এইটা একটু এখনই এই স্বপ্নটা যারা দেখে এটা একটু আর্লি স্বপ্ন। হ্যাঁ, এটা কর্মীদের চাঙ্গা রাখার জন্য এটা বলছে। এটা একটা পলিটিক্যাল কৌশল, মানে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যে কর্মীদেরকে একটু। বাট আমার মনে হয় না যে কর্মীরা এতে বিশ্বাস করে এবং এতে চাঙ্গা হচ্ছে। বাট কিছু পাগল কর্মী তো থাকেই, হুটহাট জটিকা অভিযান চালাইলো, মাইর খাইলো, আবার গেলো, এই ধরনের কিছু উন্মাদ কর্মী তো থাকে। এবং আপনি জানেন যে নির্বাচনের আগে বিএনপির বিরোধী পক্ষ যারা, তারা কিন্তু নানা সময় বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে সব হত্যাকাণ্ডের যথাযথ বিচার নাও হতে পারে। আপনি কি সেরকম কোনো আশঙ্কা দেখছেন? এইটা আমার মনে হয় না বিএনপি করবে, কারণ হলো এটা কিন্তু বিএনপিরও রাজনীতি এবং মানুষের বিশ্বাস সের প্রশ্নে বিএনপি নিশ্চয়ই মানুষের সাথে এই বিশ্বাসঘাতকতা করবে বলে মনে হয় না। এবং বিএনপি একটা মানে পরিপক্ক রাজনৈতিক দল, যারা বহুবার দেশ শাসন করছে, যাদের মধ্যে স্ট্রং লিডারশিপ আছে, এবং তারা বিএনপির লাভ কি? আওয়ামী লীগকে বিচার না করে বিএনপির লাভ কি? বিএনপি যদি বরঞ্চ বিএনপি আওয়ামী লীগকে বিচার করতে পারলেই তো বিএনপির আরো বেশি লাভ। মানুষের কাছে যে মানুষের বিশ্বাসটাও ঠিক থাকলো, প্লাস তার রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার করে দুর্বল করার সুযোগ তো আছে। এমনও বলা হচ্ছে যে আপনি জানেন যে 75 সালের বিয়োগান্তক ঘটনার পরে বাকশাল যখন ব্যান্ড হয়ে গেল, তখন তারপরে কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার পিতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু আবার সব রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন, এবং সেই সুযোগে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করার আবার সুযোগ পেয়েছিল না। কিন্তু সেইখানকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একটা। সেখন তখন হয়েছে কি, যেটা হচ্ছে যে রক্ষী বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ছিল, হ্যাঁ, বা কিছু কিছু আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নির্যাতন, হিন্দুদের বাড়িঘর দখল, এইসব অভিযোগ ছিল। বাট এইভাবে 24-এর 75-এর আগে ওই রকম কিন্তু 24-এ যেভাবে গণহত্যা চালানো হয়েছে ওই ধরনের, বা আমরা যদি বলি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকে যেসব গুম খুন টুন এগুলা হয়েছে, এইগুলা তো ওই সময় হয় নাই।
ওই তো কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। আর এইভাবে তো এইরকম পাখির মতো মানুষ গুলি করে টার্গেট করে মারা হয় নাই। সো দুইটা কিন্তু ডিফারেন্ট প্রেক্ষাপট। এটা বললাম এই কারণে, আবার জিয়াউর রহমানের মতো তার ছেলে, তার আমলে আবার আওয়ামী লীগ কি বলবো, রাজনীতি করে। এতটা উদার তারেক রহমান হবেন বলে আমি অ্যাটলিস্ট মনে করি না আসলে। তারেক রহমানের শাসন কেমন দেখছেন? কদিন তো হয়ে গেল। আমার কিছু খুব যে জিনিসটা ভালো লাগতেছে যে উনি অফিস টাইমটা ব্রিটিশ টাইম ফলো করতে, মানে একদম ব্রিটিশ টাইমে, মানে আমি 1 মিনিট 9টা মানে 9টা বাজার 1 মিনিট আগে ঢুকতে হবে, 1 মিনিট পরে না। তো এইগুলো প্লাস উনি যেভাবে কথা বলছেন বা যেসব ওনার এখনো 2-3 দিন 7 দিনে তো আর বোঝা যাবে না, কিন্তু আমরা একটা আশাবাদী হওয়ার মতো কিছু জিনিস দেখতে পাচ্ছি। দেখা যাক বাকিটা আসলে 2-3 মাস গেলে বোঝা যাবে যে কি আসলে ওনারা করবেন। আমি খুব প্রধানমন্ত্রীর কার্যক্রম আমার খুব পছন্দ হচ্ছে আসলে, এবং তার চলাফেরা খুব সিম্পল, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবং তিনি তার ড্রেস আপ থেকে শুরু করে একদম কি বলে যে একদম জাঁকজমক প্রধানমন্ত্রী ওরকম না, কিন্তু ওইটা খুবই খুবই ভালো লাগতেছে যে একটা নতুন ট্রেন্ড, নতুন স্টাইল। তিনি তো আরো কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনি জানেন যে এই যে শুল্কমুক্ত গাড়ি এমপিরা যেটা নেন, তারপরে প্লট নেন, নিজের প্লট যত থাকুক আবার সরকারি প্লট একটা নিতে হবে, এগুলো কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন। এবং তার যে সিকিউরিটি, আমরা দেখেছি ঢাকায় সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চললে অনেকক্ষণ দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, বাট তার যে গাড়ি বহর সেটির সংখ্যা কিন্তু উনি কমিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেন 4টি গাড়ি আছে মাত্র, আগে কি ছিল 14টি। এটি কোনো ওনার সিকিউরিটি হ্যাম্পার হতে পারে? এইটা দিয়ে আসলে সিকিউরিটি এক্সপার্টরা বলতে পারবেন, কারণ আমাদের দেশে যেরকম মাঝে মাঝে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা হয়, ঘনবসতিপূর্ণ এলাকা, এবং আমরা তো আর যেমন ইউরোপ আমেরিকা না যে প্রাইম মিনিস্টার নিজে ড্রাইভ করে চলে যাবে, ওনাকে কেউ একটা ডিলও মারবে না। সো আমাদের এইখানে এইটা কতদিন আসলে করতে পারবে উনি, বা এসএসএফ কতদিন এটা ওনাকে করতে দিবে, কারণ সিকিউরিটি ইস্যুটা কিন্তু ওনার সিকিউরিটি কিন্তু ওনার হাতে নাই। সো এইটা স্পেশাল সিকিউরিটি ফোর্স এইটাকে ডিসিশন নেবে। সো এইটা যদি এসএসএফ ফাইনালি করতে না দেয়, তাহলে হয়তো উনি এই কাজটা ওনাকে আগের সিস্টেমে যাইতে হবে, বিকজ এটা সিকিউরিটিটা তো বড় ইস্যু, এবং প্রাইম মিনিস্টারের সিকিউরিটি তো আর মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা আসলে এসএসএফকেই আসলে সিদ্ধান্ত নিতে হবে। এটা প্রধানমন্ত্রীর নিজের সিদ্ধান্তে আসলে এটা না হয়ে এসএসএফ এর সিদ্ধান্তে হওয়া উচিত মনে করি। এবার একটু প্রতিবেশীর কথা বলি। আমাদের প্রতিবেশী ভারত বলছে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বাংলাদেশে থাকা উচিত। নির্বাচনের আগেও বলছে, নির্বাচন পরও 2-1বার বলছে। অনেকে মনে করছেন যে এটি আওয়ামী লীগকে টার্গেট করে বলছেন যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়া বিএনপি সরকারের সাথে এনগেজমেন্টে যাবে, কিন্তু নেগোসিয়েশনের অনেক বিষয় আশয় থাকে তো, আর তাতে তারা আওয়ামী লীগকে অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করুক, কারণ আওয়ামী লীগও তো তাদের একটা বিশ্বস্ত বন্ধু আসলে। এবং শেখ হাসিনা যেভাবে ভারতের পারপাস সার্ভ করেছেন, তাতে তার সিকিউরিটিও তারা দিবে, না হলে তো কেউ আসলে কোনোদিন বিশ্বাস করবে না যে আমি তাদেরকে সার্ভ করবো, কিন্তু তারা আমাকে শেষে বিপদে ফেলে দিবে। তো এইসব নানান হিসাব নিকাশের বাইরে কিন্তু আরেকটা হিসাব নিকাশ আছে। আপনি যখনই আপনার কাউন্টার পার্টের সাথে নেগোসিয়েশন করবেন, কারণ আমাদের বর্ডার টর্ডার মিলে তাদের সাথেই তো আমাদের মেইন এনগেজমেন্ট, বিকজ আমাদের বড় প্রতিবেশী। তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের দ্বিপাক্ষিক অনেক আমাদের বাইলেটারাল অনেক ইস্যু আছে, যেগুলো আসলে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সলভ করতে হবে, এবং দুই পক্ষই উইন উইন হইতে হবে। সে উইন উইন হইতে হলে নেগোসিয়েশন, তো নেগোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে যে ইন্ডিয়া আবার আওয়ামী লীগ কার্ড খেলবে, হাসিনা কার্ড খেলবে। এইটা আসলে কূটনীতিরই অংশ হবে আসলে। আমরা চাই আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকুক, এবং নানা আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র যত সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ।